এই পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থান সেটি কি একটা নিরপেক্ষ অবস্থান বা সক্রিয় কূটনীতির কোনো জায়গা আছে কিনা? মানে যেটি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বলেছে যে মূল কনসার্ন আমাদের আসলে মধ্যপ্রাচ্যে যে আমাদের অসংখ্য মানুষ আছে প্রবাসীদের, মানে সক্রিয় কূটনীতির কোনো জায়গা আছে না নিরপেক্ষ অবস্থানটাই আসলে আমাদের কূটনীতি? এখানে আসলে আমাদের আসলে কিছুই করার নেই। আমরা এত ছোট অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, যেখানে আমরা কোনো পক্ষে গেলেও তাদের কিছু আসে যায় না, বিপক্ষে গেলেও কিছু আসে যায় না, পুরোটাই আমাদের মনস্তাত্ত্বিক। যেমন ধরুন, আমাদের দেশে এই গত 17 মাস বা তারও 2 বছর ধরে মার্কিন ডিপ স্টেটের যে তাণ্ডব, যে দাপট, এটা এখন বাংলাদেশ ওপেন সিক্রেট। আমাদের এই দেশে এখন আমেরিকার বিরুদ্ধে কথা বলার মতো কোনো মানুষ নাই, যারা একসময় রুশ ভারতের দালালেরা বলে স্লোগান দিতেন, কিংবা যারা একসময় মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, এই স্লোগানগুলো এখন আর হচ্ছে না। আপনি দেখুন যে জামাত নামকা অবস্থায় একটা ছোট্ট মিছিল বের করেছে, যেটা না করলেই নয়। মিছিল করে তারা বলল, ইরানে হামলা কেন, তারেক জিয়া জবাব দে। মানে ট্রাম্পকে যেটা গালি দিবে, এই শক্তিটা জামাতের নাই। অথচ এই 2 বছর আগেও যদি সামান্য একটু 19-20 হতো, যাও আমেরিকান এম্বাসি আক্রমণ করো, রাষ্ট্রদূতকে ধরো, তারপরে আমেরিকা জ্বালায় পোড়ায় শেষ করে দাও, এবং চরমোনাই থেকে শুরু করে হেফাজতের যারা লোকজন আছে বড় বড় মুগুর নিয়ে সেই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে একেবারে মৎস্য ভবন পর্যন্ত তাদের দাপটে অবস্থা এমন মনে হতো যে ফিলিস্তিনে আক্রমণ করা হয়নি, আক্রমণ করা হয়েছে বায়তুল মোকাররমের উত্তর গেটে। কিন্তু এখন সেই পরিবেশটা নেই। আমাদের সেই গত 17 মাসে সামহাও আমরা ক্ষমতার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য মার্কিনদের দাবিদারি করাটাকে আমরা মনে করছি নিজেদের একটা সেফেস্ট প্লেস। আর ইতিপূর্বে বছর 2 আগে আমরা ধর্ম নিয়ে, মুসলিম উম্মা নিয়ে যে সকল কথাবার্তা বলেছি, কাশ্মীরি মুসলমান ভাই, তারপরে ফিলিস্তিনি ভাই, এই জিনিসগুলো যে এখন এই সময়টাতে এটা যে আমাদের একটা হিপোক্রেসি ছিল, মোনাফিকি ছিল, ক্ষমতায় যাওয়ার একটা কৌশল ছিল, সরকারকে বিব্রত করার যে একটা অবস্থা ছিল, সেটি কিন্তু এই সময় প্রমাণিত হয়েছে। ফলে আমরা কি করলাম না করলাম ডাজ নট ম্যাটার। বাস্তবতা হলো যে আমরা এখন ইরানের পক্ষে বলতে পারছি না, ইরানের বিপক্ষ আমরা কিন্তু এখন বলতে পারছি না। আমাদের যারা শক্তিশালী কণ্ঠ, তাদের সেই কণ্ঠটা যে কোনো কারণে হোক, ক্ষমতায় যাওয়ার কারণে হোক, ক্ষমতার ভয়ে হোক, এটা স্তব্ধ হয়ে গেছে। এটা হলো আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা। রনি ভাই, আরেকটা বিষয়, জি, আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সক্রিয়, এবং আপনি একটা ফেসবুক পোস্ট আমি দেখছিলাম, যে এটা রেলিভেন্ট কিনা আমি জানি না, কিন্তু আপনি যদি একটু বলেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি এই মুহূর্তে বাংলাদেশ সফরে, এবং বিএনপি সহ সরকার দল সহ জামাতের সঙ্গে বৈঠক করেছে, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটা চুক্তিও হয়েছে অন্তর্বর্তী সরকারের একদম শেষ দিকে, এবং আপনি বলেছেন যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী তার যে বক্তব্য সেটি আপনাকে মুগ্ধতা ছড়িয়েছে। মানে এটির সাথে আসলে রেলিভেন্ট কিনা আমি জানি না, একটুখানি যদি বলেন। না, প্রথমত যে সবাই বলার চেষ্টা করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করার চেষ্টা করছে। এখন যেহেতু ভদ্রলোক ক্ষমতায় নেই, তার পক্ষে প্রেস সচিব নেই, তার পক্ষে অন্য কোনো মিডিয়া নেই, এখন বলতে গেলে তারা ডিপ ডাম্প অ্যান্ড লেম হয়ে গেছে। কিন্তু এখন ওই আগের মতোই কথা। তো সেই ক্ষেত্রে উনি এই যে কথাটা সবাই বলার চেষ্টা করছে যে ক্ষমতার ইলেকশনের 3 দিন আগে মাত্র 9 তারিখে এরকম একটা নন ডিসক্লোজার চুক্তির কি দরকার ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটাকে বিক্রি করে গেল। ওই মানে উনি ওনার একেবারে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম গালাগালি আমরা সেই সময়টাতে করেছি তাকে নিয়ে। কিন্তু এখন আবার সেই কথা যখন বলা হচ্ছে, সেই চুক্তি যখন তারেক রহমান সাহেবের জন্য বাধ্যবাধকতা হয়ে যাচ্ছে, বর্তমান সরকারের জন্য বাধ্যবাধক হয়ে যাচ্ছে, তখন অনেকে বলার চেষ্টা করছে যে এটা পুনর্বিবেচনা করা হোক বা এটা বাতিল করা হোক, এর কারণে আমরা তো এর জন্য দায়ী না, এটা ইউনূস সাহেব করেছে। তো তার প্রেক্ষিতে উনি যে খুব সংক্ষিপ্ত ভাষায় ভেরি ইন্টেলিজেন্টলি যে কথাগুলো বলেছেন, যে এই চুক্তি যে হয়েছে, এই চুক্তিটা বড় দুটো রাজনৈতিক দল, ইট মিনস জামাতের সঙ্গে এবং বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হয়েছে, আমেরিকানদের কথা হয়েছে, এবং সম্মিলিত সমঝোতার মাধ্যমে এই চুক্তিটা ওই 9 তারিখে হয়েছে। এতে স্পষ্ট। রনি ভাই, ইন্টারেস্টিংলি আমি মাত্রই সংবাদে পড়ছিলাম যে জামায়াতে ইসলাম এই পল কাপুরের কাছে, মার্কিন সহকারী পররাষ্ট্র, তাদের কাছে এই চুক্তির বিষয়ে জানতে চেয়েছে নতুন করে আর কি। ওটাই এখন এই যে এই জিনিসগুলো, মানে এই জিনিসগুলো বলি, আপনাকে একটা কথা বলি, আমি রাজনীতির একজন ছাত্র,
আমি যখনই সময় পাই আমি রাজনীতি নিয়ে পড়াশোনা করার চেষ্টা করি, আবার মাঝে মধ্যে চিন্তা করি যে আসলে যেটা পড়লাম সেটা কেমন হলো। আমি চিন্তা করি যে আচ্ছা জুলিয়াস সিজার রোমের যে এত বড় একটা বিপ্লব সে কী করে নেতৃত্ব দিল, কিংবা ওই সময়টাতে পৃথিবী কাঁপানো 4-5 জন বীর সব তার বন্ধু ছিল, তাদের সঙ্গে যখন তার শত্রুতা শুরু হয়ে গেল, রোমে গৃহযুদ্ধ হলো, সেই গৃহযুদ্ধে সে কীভাবে বিজয়ী হলো, আমি এত বছর পরে চিন্তা করি। আমি যে জিনিসটা দেখি যে রাজনীতিতে মোনাফিকিটা কখনো রাজনীতি সহ্য করে না। রাজা সে কথা বলবে, তার কথার উপর সে স্থির থাকবে, এবং পৃথিবী উল্টে যাবে, তার জীবন চলে যাবে, কিন্তু রাজার কথার অন্যথা হবে না। যারা এই কাজটি করতে পারে রাজনীতিতে কেবল তাদেরই বরকত আসে। কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে এক কথা বলবেন, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এক কথা বলবেন, এটায় বরকত আসে না। তো সেই অর্থে আমি মনে করি যে এই ক্ষমতা আসার জন্য ইনুস সাহেবের সঙ্গে বিএনপি অনেক অভিনয় করেছে, ইনুস সাহেব অনেক অভিনয় করেছেন, জামাত অনেক অভিনয় করেছেন। সেই অভিনয়ের প্রেক্ষিতে একটা পরিণতি হয়েছে, একটা নির্বাচন। সেই নির্বাচনে একটা ফলাফল হয়েছে। এখন সেই ফলাফল নিয়ে আমরা কিন্তু কিছু বলিনি। জামাতই বলছে এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাদেরকে 50টা সিটে ঠকানো হয়েছে, বিএনপি চুপচাপ আছে। তো আবার ওই যে জামাতের যারা বিভিন্ন মিলিটারি বিশেষজ্ঞ তারা বলার চেষ্টা করছে যে দেশের বাইরে থেকে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন 24-এ নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছিল তারা পালিয়ে গেছিল, তাদেরকে গোপনে আনা হয়েছে। এই সমস্ত কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে। এখন এই বিষয়গুলো ক্ষমতাসীন বিএনপি তাদেরকে খুব সুন্দরভাবে মোকাবেলা করতে হবে। তারা যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাতের সাথে একটা সমঝোতা করে ক্ষমতায় আসেনি, এই প্রমাণ তাদের করতে হবে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। এখন তারা যদি সেই ইনু ভাই, মেনন ভাই, জাতীয় পার্টির জিএম কাদের ভাই, তারপর শেষে আমাদের ওবায়দুল কাদের ভাই, এদের মধ্যে যে একটা সমঝোতা হয়েছিল, এরকম সমঝোতা যেখানে হয়নি, বা এখানে যে যা কিছু রাস্তাঘাটে জামাত বিএনপি যে সমস্ত কথাবার্তা একে অপরের বিরুদ্ধে হচ্ছে, এগুলো যে সাজানো নাটক নয়, এটা উভয় পক্ষকে প্রমাণ করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে সবাইকে কিন্তু এটা দায় নিতে হবে এবং দুর্ভোগ পোহাতে হবে। এটাই রাজনীতির ম্যাথোলজি এবং রাজনীতির ম্যাথমেটিক্স।